শিক্ষা সচিবের যত দোষী থাক, এমনকি যত শয়তানিই থাক, তিনি কোট অ্যান্ড কোটের মধ্যে লিখেছেন পরিস্থিতির দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে। হ্যাঁ, তাকে পদত্যাগ করতে হবে। সচিবের দোষে যে মন্ত্রী অচল, তাকে দিয়ে আমাদের চলবে কেন? পদত্যাগের সংস্কৃতি চালু করুন প্লিজ। পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর, ফুলের মতো সুন্দর। ডক্টর আব্দুল নূর তুষার, আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রী, ছাত্রদের দাবি। পদত্যাগ যদি কারো করতে হয়, প্রথমে করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা, তো তিনি তো করেন নাই। আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ, এটা অত্যন্ত বেশি দাবি। আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে। এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা, কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় নাই। কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন, সেটি হচ্ছে যে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, জাতীয় শোক একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে, সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শের অপেক্ষা করার কোনো যুক্তিই থাকে না। কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত। জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবে, সারাদিন শোক প্রকাশ করবে, তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না। এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন? আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান থেকে যে কাল আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে। সেটি হচ্ছে যে গণজমায়েতকে তারা একসময় প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ উদ্দেশ্যে জমায়েত, সে একই প্রেসার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে, আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে অপমানের সংস্কৃতি, শিক্ষককে কানে ধরে বের করে দেওয়া, সচিবদেরকে গায়ের জোরে অপমান করা, বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা, এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন, নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন। আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয়, পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেষ্টা না, পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন এই ধরনের ঘটনা ঘটেছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে, যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায়, তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য একটি তহবিলে দান করতে পারেন। এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন 7 কোটি 8 কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে, তখন এই টাকা যেখান থেকে এসেছে, আজকে এই সাহায্যের টাকা সেখান থেকে আসতে পারে না কেন? এদেরকে সাহায্য করতে হবে জনগণকে, আর এনসিপি কে পাহারা দিতে হবে রাষ্ট্রের পয়সা দিয়ে। জনতা এখন এইখানে টাকা পাঠাবে এই আগুনে পুড়ে যাওয়াদেরকে সাহায্য করার জন্য। এটা দুইটা কারণ হতে পারে, যে একটা দুইটা ব্যাপার হতে পারে আর কি, যে গণমানুষের সমালোচনার মুখে সেই পোস্ট আবার প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করে সেখানে বলা হয়েছে তাদের কবর কোথায় দেওয়া হবে সেই জায়গায় নির্ধারণ করা হয়েছে। আর যেটি কারণের কথা আমি বলছিলাম, সেটি অনেক সময় সরকার প্রধানরা এইগুলি ডাক দেন হচ্ছে যাতে এলোমেলো ভাবে কোনো জায়গায় টাকা না গিয়ে, ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারেন, সেজন্য। টাকা নাই সেজন্য না, এলোমেলো ভাবে টাকা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন, সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে কি এলোমেলো জায়গায় যেত? আমি টাকা দিব, সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায়, এই কথা যদি তারা বলেন, যে যেখানে টাকা দিতে চায় সে সেখানে টাকা দিবে, এটা মানুষের স্বাধীনতা। হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যাক, এটা তাদেরকে স্মরণ হলো। আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো, আপনি বলেন কবরের জায়গার দাম বাড়িয়েছে কিন্তু সরকারি, আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গার দাম কোটি টাকাতে নিয়ে গেছে। এখন কি এটা স্থায়ী কবর হবে? স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু জানতে হবে, নাকি অস্থায়ী কবর হিসেবে এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, উত্তরার কবরস্থানে যে সকল বাবা মা তার বাচ্চাকে কবর দিবেন, এই সিদ্ধান্ত তো আমরা নিয়ে দিতে পারি না। সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি, এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট। আপনি একটু আগের কথা আসি, আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেসার গ্রুপের কথা বলছিলেন। সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না, আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি। সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না, কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা, তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন। প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে, কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে।
এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে, নাকি সরকার একরকম অসহায়, যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না, আটকাতে চায় না, সেটার জন্য? সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায়, অন্য জায়গাতে চায় না। সরকারের বল যে আছে সেটা তো আমরা গোপালগঞ্জে টের পেয়েছি। সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে। আনসাররা যখন এসেছিল, রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল, ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে। সরকার কেন জানি হঠাৎ হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয়ে এরকম মব প্রবেশ করতে দেন। আপনাদের মনে আছে কিনা, অটো পাসের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল, বেশি না। সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, পরীক্ষা হবে না, অটো পাস। ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে। সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত, এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলা বারুদ, অস্ত্র, এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এইটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না। ক্যান্টনমেন্টে কিন্তু কোনো জায়গায় আলাদা আলাদা ভাবে, সব জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে। প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে। ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না। কিন্তু সচিবালয়ে যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব। ওইখানে জমির হিসাব আছে, ওইখানে টাকার হিসাব আছে, ওইখানে স্বাস্থ্যের হিসাব আছে, ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে, ওইখানে কি নাই এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব, অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা, সেই ফাইলগুলি পর্যন্ত এখানে আছে। কর্মচারীদের পদোন্নতি আছে, নতুন চাকরির যে বিষয় সেইটা আছে, মরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে, কি নাই ওইখানে। ওইখানে একটা ফাইল নিয়ে গেলে, ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে, একটা নিয়ে গেলে কয়েকশো লোকের, এমনকি কোন কোন ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে। তাহলে সচিবালয়ে যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয়, এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকাশ। পাহারা দিবেন। আপনার কাছে কি মনে হয় যে এইখানে সরকার, মানে আপনাকে শুধু এক দুই লাইনে যদি আপনি বলেন, এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে, এরকমও কি আপনি বলতে চান? আপনি ধরিয়ে দিচ্ছেন প্রশ্নটা, আমি আসলে সেই জায়গায় যাচ্ছি। এই সরকার করে কি ভিন্ন ভিন্ন সময় তাদের কতগুলো যে অপকর্ম থাকে সেগুলি ঢাকার জন্য আগের সরকারের মতোই। এটা কিন্তু এখনকার প্র্যাকটিস না। আমার ধারণা যে এই কাজগুলি যারা পরিকল্পনা করেন, সেই একই পরিকল্পনাকারীরা এই সরকারের জন্য পরিকল্পনা করছেন, যে কারণে একই ভুল তারা বারবার করছেন। এই পরিকল্পকদের নিজেদের মেধার ঘাটতি আছে, অথবা নিজেদের বোঝার ভুল আছে, অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিংটা খারাপ হয়েছিল। আপনি দেখবেন যে এই ধরনের ডাইভার্সন টাইপের জিনিসপত্র হঠাৎ ঘটতে দেওয়া হয়। লোকে এখন ব্যস্ত হচ্ছে, সচিবালয়ে লোক ঢুকে পড়েছে, কিন্তু আমরা যে ট্রাম্পের কাছ থেকে 50% শুল্ক খেয়ে গিয়েছি, এটা নিয়ে আলাপ আলোচনা নাই হয়ে গেছে। গোপালগঞ্জে যে এইরকম গন্ডগোল করা হয়েছে, এটা নাই হয়ে গেছে। এরকম একাধিক ঘটনা যেগুলো আশেপাশে ঘটেছে, এগুলো সব নাই হয়ে গেছে। এখন শুরু হয়েছে কি? এখন শুরু হয়েছে সচিবালয়ের মধ্যে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে। আমি আপনাকে বলে দিই, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না, এরা যার যার মতো বাড়িতে ফিরে যাবে। কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে জনসভা তৈরি হবে, সেখানে সালাউদ্দিন সাহেব কিংবা কোন মহিউদ্দিন সাহেবকে আবার গালিগালাজ করা হবে, আবার নতুন একটি পরিস্থিতি তৈরি করা হবে। আমি একটু মূল জায়গাতে কিন্তু আমরা নাই। আমি যেই ব্যাপারটার মধ্যে দেখলাম যে শিক্ষার্থীদের যে দাবি, এগুলি দাবি জানাইতে হইলো কেন, এটা আমি বুঝলাম না। মানে তারা কেন আটক ছিলেন সেইটাও আপনারা একটু বলবেন। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করি, শহীদ ভাইকে দিয়ে একটু শুনবো। যে দেখেন, আপনি দাবিগুলি দেখেন, দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু, বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু, শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে ক্ষমা প্রকাশ। এই দাবিগুলি দাবি কেন জানাইতে হবে, এটাই তো আমি বুঝতে পারতেছি না। এবং এই দাবি, মানে এটা কেন দাবি হবে, এটা তো অটোমেটিক হয়ে গেল না কেন, এটা বুঝলাম না আমি। তো সেভাবে আপনি কি মনে করেন এর জন্য 9 ঘন্টা তার আটকে ছিল? আমি পেছন দিক থেকে আসি, আমার কথা পছন্দ হবে না আপনার। প্রথমে আমার ভালো লেগেছে যে আজকে অন্তত প্রেস সচিব বুঝতে পারবেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। এখনো যদি তিনি বুঝতে না পারেন, তাহলে একেবারে বলে না যে হাতে কলমের শিক্ষা, আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। উনি যেমন আজকে 9 ঘন্টা আটকে ছিলেন, এরকম যখন বিভিন্ন জায়গাতে মানুষেরা 9 ঘন্টা 10 ঘন্টা আটকে থেকেছে, সেই অনুভূতিটা আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আনন্দের ব্যাপার এটাই যে অন্যরা তো আটকে থাকেন হস্টাইল মবের হাতে, উনি তো নিজের মবের হাতে নিজে আটকে ছিলেন। এইগুলোকে তিনি উৎসাহ দিয়েছেন প্রেসার গ্রুপ করে। পেছন দিক থেকে আসি, প্রথম হচ্ছে যে শিক্ষকদেরকে সেনাবাহিনী প্রহার করেছে, শিক্ষকদেরকে ছাত্ররা প্রহার করে নাই। এই আন্দোলনের পরে শিক্ষকদের গায়ে হাত তুলে নাই, শিক্ষকদেরকে জুতার মালা পরায় নাই। নিজেরা জুতার মালা পরাতে পারবে আর সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে। এইটা হচ্ছে স্ববিরোধিতা, দ্যাট ইজ ডাইকোটমি, দ্বিচারিতা। এবং এই দ্বিচারিতা এদের মধ্যে আছে। এখন শিক্ষকের সম্মানের জন্য তাদের কি বলবো, মানে
মরা কান্না শুরু হয়েছে। এই শিক্ষকদেরকে যখন তারা অপমান করেছেন, শিক্ষকরা হার্ট অ্যাটাকে মরে গিয়েছেন, তখন তাদের খারাপ লাগে নাই? একটা শিক্ষকের মৃত্যু হয়েছে যে না, তারা তো সেই মৃত্যুটাকে আমরা মূল্য দিব না? তারা তো আওয়ামী আমি লীগের মনে ছিল, করি যে তারা তো আওয়ামী লীগের ছিল। ও শিক্ষক আওয়ামী লীগের হয়, ডাক্তার আওয়ামী লীগের হয়, আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না? বাংলাদেশে শুধু শিক্ষক ডাক্তার, যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায়, আর যখন যাকে ভাল লাগে তখন সে আওয়ামী লীগ থাকে না। সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না? আপনি তো সার্জিসের সাক্ষাৎকার নিয়েছেন। তো সার্জিস আওয়ামী লীগ করে নাই, তো এখন কি সার্জিসকে আমরা বলবো দোষর? এইগুলা কোনো কথা না, এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স। তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন। এবার আরেকটু পিছন থেকে আরেকটু যায়, তারপরে তারা বলছেন বিমান বাহিনীর উন্নতি করতে হবে। বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? তাহলে তাকে অবরোধ করেন, যান। হ্যাঁ, তো যান, তাহলে তাকে অবরোধ করেন। তাকে তো অবরোধ করতেছেন না। বিমান বাহিনীর উন্নতি করে দেবে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, এগুলো হচ্ছে ডাইভার্সন টেকনিক। বিমান বাহিনীর উন্নতি মানে নতুন বিমান কিনবে, এবং নতুন বিমানটা নির্বাচিত সরকার আগে আসার আগেই কিনবে। এইটা হচ্ছে এখনকার দাবিটা, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আরেকটা হচ্ছে বলা হচ্ছে বাতিল বিমান, মোটেও বাতিল বিমান না। এই বিমান পাকিস্তানিরা ব্যবহার করে, যে পাকিস্তানকে অত্যন্ত ভালো লাগে এখন অনেকের। তো পাকিস্তানে এই বিমান ব্যবহৃত হচ্ছে। একটা বিমান আউট অফ প্রোডাকশন হয়ে যাওয়া মানে সেটা কিন্তু আউট অফ লাইফ না, তার লাইফ আছে। শ্রীলঙ্কাতে এই বিমান ব্যবহৃত, আমাদের পাশের দেশ মিয়ানমার এটা ব্যবহৃত হয়, ক্যাম্বোডিয়াতে ব্যবহৃত হয়, নাইজেরিয়াতে ব্যবহৃত হয়। এই বিমান আফ্রিকাতে এবং এশিয়াতে ভিন্ন ভিন্ন দেশে ব্যবহৃত হয়, নর্থ কোরিয়াতে ব্যবহৃত হয়। এইটা আসলে মিগের একটা মডিফাইড ভার্সন। এবং মিগের ভার্সনটা শেয়ার করেছিলেন সেই সময় রাশিয়ানরা চীনের সাথে একটা গুডউইলের অংশ হিসেবে, কিন্তু চাইনিজরা দেখলো যে মিগের যে ডিজাইন, সেই ডিজাইন ফল্টি, এবং সেই ফল্টি ডিজাইনকে তারা 248টা বা 49টা জায়গাতে তারা ইমপ্রুভ করে একটা নতুন ভার্সন তৈরি করেছে, যেখানে এই বিমানটা মোর স্টেবল। এটাকে ট্রেনিং এর জন্য ভিন্ন ভিন্ন দেশে ব্যবহার করা হয়। বিমানের মূল ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স। 747 নামে একটা বিমান আছে যেটা এয়ারফোর্স 1 ব্যবহার করে এখনো। হ্যাঁ, সেটাতে আমেরিকান প্রেসিডেন্ট চড়েন। 747 কিন্তু প্রোডাকশনে নাই, জাম্বোজেট প্রোডাকশনে নাই, কিন্তু আমেরিকান এয়ারফোর্স 1 747